আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প মনের মানুষ। গল্পটি তাহলে শুরু করি। 6 মাস হলো চাকরি পেয়েছি। বাড়ি থেকে তাই বিয়ে দেওয়ার জন্য সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছে। অনেক কষ্টে চাকরি পাওয়া অবধি আটকে ছিলাম। আর কোনো অজুহাত পেলাম না ওদেরকে ঠেকানোর, তাই রাজি হতেই হলো। এক এক করে দেখাশোনা আসা শুরু হলো। কারো মাথায় চুল কম, কারো আবার ভুঁড়ি বেশ উঁকি মারছে। কিন্তু কিছু বলতে গেলেই মা বলছে, রূপ দেখতে নেই মানা, ছেলে হলো সোনার আংটি, বুঝলে? সেটা বাঁকা হলেও সোনা। মায়ের এই অদ্ভুত যুক্তির কাছে আর উত্তর খুঁজে পেলাম না। এটা ঠিক যে রূপ দেখা উচিত না, কিন্তু একটা আধ ঘন্টার দেখাশোনাতে মানুষ রূপ আর ইনকাম ছাড়া দেখেটাই বাকি। যে ছেলেগুলো দেখতে আসছে তারা কি আমার রূপ ছাড়া অন্য কিছু দেখতে আসছে? আমি হেসে হেসে ঘাড় নেড়ে উত্তর দিচ্ছি, তার মানে কি আমি খুব নম্র ভদ্র স্বভাবের হয়ে যাচ্ছি? নাকি ওই ছেলেটা যখন হেসে বলছে, তোমার কি ম্যাথ প্রিয়, তখন এটা বোঝাচ্ছে যে সে আমার পড়াশোনা নিয়ে খুব ইন্টারেস্টেড? এসব কোনোটাই নয়। তবু যে এই আধ ঘন্টায় মিষ্টি আর চায়ের সাথে কি করে ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলে বড়রা, বুঝে উঠতে পারি না। মাকে যখন এই দ্বিধা নিয়ে বলতে যাই, তখন মায়ের একটাই কথা, বড়রা সব বোঝে। একটা ছেলে কেমন, তার পরিবার কেমন, ওই কিছুক্ষণের মধ্যেই বোঝা যায়। আবার সেই সাংঘাতিক যুক্তি, ওনারা বড় বলে সব বোঝেন। কিন্তু যখন দুটো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একে অপরকে ভালোবেসে ঘর বাঁধতে চায়, তখন ওরা কিছুই বোঝে না। এই তো কিছুদিন আগে পাশের বাড়ির মেয়ে রমা প্রেম করেছিল বলে সবাই কত রকম ভাবে বোঝালো যে ওর পছন্দ মোটেই ভালো না, ও কখনোই সুখী হবে না নিজের পছন্দ মতো বিয়ে করলে। অথচ নিজেরা যেখানে রমার বিয়ে দিল, সাংসারিক অত্যাচারে মেয়েটা একেবারে নাজেহাল হয়ে গেল। তবু কোনো দোষ নেই, কারণ বড়রা দেখে শুনে বুঝে সুঝে মেয়ে দিয়ে বিয়ে দিয়েছে বলে কথা। আমার অবশ্য এসব কোনো সমস্যা নেই, কারণ আমি কোনোদিন নিজেই নিজের পছন্দের ওপর ভরসা করে এগোতে পারিনি। তাই বাবা মা অনায়াসে নিজেদের কাঁধে আমাকে সেটেলড করার দায়িত্ব নিয়ে নিয়েছে। রোজ অফিস আর রবিবার দেখাশোনাতে সেজেগুজে বসে পড়া এই এক নতুন কাজ হয়ে দাঁড়িয়েছে যেন। এক একজনের সাথে কফি শপ অবধি ব্যাপারটা এগিয়েছে, কিন্তু আমি আর ওদের সাথে বলার মতো কথা খুঁজে পাই না। কি যে বলবো, কি প্রশ্ন করলে যে ছেলেটার মেন্টালিটি মনোভাব বোঝা যাবে, এসব আর বুঝে উঠতে পারি না। আজও সেরকম একজনের সাথে দেখা করার কথা। মা সকাল থেকেই আমাকে বেসন, দুধ, কাঁচা হলুদ প্রভৃতি নানা রকম জিনিস মাখাতে ব্যস্ত হয়ে পড়েছে। যেন মনে হচ্ছে এই কিছুক্ষণের রূপ চর্চাতেই আমি শ্যামবর্ণ থেকে দুধের মতো ফর্সা হয়ে যাব। যাক, যে যেটা করে শান্তি পায় আমি তাই, আর কোনো বাধা দিই না। পুতুলের মতো বসে সব মেখে চলেছি। এসব করতে করতে দুপুর হয়ে এলো। মাংস ভাত বেশ রসিয়ে খেতে বসলাম। মা বলে বসলো, ছোট ছোট গাল তুলে খা, অত বড় মুখ খোলা মেয়েদের ভালো দেখায় না। খারাপ লাগলো না। কদিন ধরেই এখন বিভিন্ন বিষয়ে এরকম জ্ঞান বিতরণ চলছে। বলা ভালো আমার গ্রুমিং চলছে আদর্শ বউ হওয়ার। বাধা দিলে এক্সট্রা আরও অনেক কথা শুনতে হবে, তাই চুপচাপ মেনে নিলাম। বাবা বলল, কখন বেরোবি তাহলে? আমি উত্তর দেওয়ার আগেই মা বলল, এই তো 4টে নাগাদ বেরোলেই হবে। এত করে বলছি পার্লার থেকে একটু সেজে নিতে, কিছুতেই শুনছে না। তুমি একটু বলো তো। বাবা একটু তবু বোঝে আমার মনটা। বলল, তুমি এবার একটু বাড়াবাড়ি করে ফেলছো। মানাকে যার পছন্দ করার হবে এমনিই করবে, এত করে ব্যস্ত হওয়ার মতো কিছু হয়নি। মা দমে যাওয়ার পাত্রী নয়, ঝাঁজ দেখিয়ে বলল, ওই অহংকারে আছো বলেই তো এতদিনে কেউ হ্যাঁ বলল না। আমাদের মেয়ের এত গুণ, তবু রংটা চাপা বলে কেউ এগোচ্ছে না। তাহলে ও যদি একটু নিজেকে পরিপাটি করে রাখে, ক্ষতি কি? আবার সেই এক বিষয়ে আলোচনা, ঝগড়া, কথা কাটাকাটি শুরু হলো। বড় বিরক্তি লাগে এসব আলোচনা।
তাই চুপচাপ খাওয়া শেষ করে উঠে পড়লাম। খাওয়ার তৃপ্তিটাই মাটি হয়ে গেল। বেজার মুখে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। মনে মনে ঠিক করে নিলাম মায়ের এই প্ল্যানটাও ভেস্তে দেব। সঙ্গে সঙ্গে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। মনের সুখে একটু ঘুমিয়ে নিলাম। ঘুম ভাঙল যথারীতি মায়ের হাঁকাহাঁকিতে। উঠে দেখলাম সবে 3:15 বাজে, কিন্তু এমন অবস্থা যেন 4টে বেজে গেছে। নিজের মতো জিন্স টপ পরে হালকা সাজে বেরোতে গেলাম। যথারীতি মায়ের পছন্দ হলো না। জোর করে একটা চুড়িদার পরানোর জন্য জোরাজুরি করতে লাগলো। প্রতিবার ওই বিচ্ছিরি জামাগুলো পরে যাচ্ছিস বলেই কেউ পছন্দ করছে না। আমি আর কতবার বলবো মা, ওগুলো পরেই আমি স্বাভাবিক থাকতে পারি। এটা তোর অফিস নয়। শাড়ি তো পরতে বলছি না, কিন্তু চুড়িদার পরতেই হবে। ছোট মামার ওই চুড়িদারটা বের করে রেখেছি, ওটাই পরতে হবে। আবার মেনে নিতে বাধ্য হলাম। আসলে ফালতু চেঁচামেচিটা আমার একদম পছন্দ না। সেই জন্য অনেক কিছু মেনে নিই। পরে যদিও ভাবি এই মেনে নেওয়াগুলোর জন্য আমার মতটা আর আলাদা করে গুরুত্ব পায় না। মা ধরেই নেয়, মা যা বলবে আমি সেটা শুনবই। কিন্তু তবু পারি না মায়ের বিপরীতে গিয়ে নিজের মতের প্রাধান্য দিতে। অথচ অফিসে আমি একদমই এরকম না। সেখানে জোর করে কেউ আমাকে দিয়ে কিছু করাতে পারে না। কিন্তু নিজের লোকের কাছে কীরকম দুর্বল হয়ে যায়। আজ তাই ঠিক করলাম খুব স্ট্রেটভাবে ওই ছেলেটার সাথে কথা বলবো। একটা ট্যাক্সি নিলাম, সেটাও মায়ের কথা মতো। তবু পৌঁছাতে 4:15 বেজে গেল। এর থেকে মেট্রোতে গেলে তাড়াতাড়ি যেতাম। সে আর কে বোঝাবে। পার্ক স্ট্রিটের একটা বেশ কস্টলি রেস্টুরেন্ট ঠিক করেছে ছেলেটা, হয়তো ইমপ্রেশন জমানোর জন্য। এসব জায়গায় আমি একদমই আসি না। নিজেকে একদম মিসম্যাচ মনে হয় এসব জায়গায়। চুড়িদার পরে যেন আরও বেমানান লাগছে। এগিয়ে গেলাম টেবিলের দিকে। ছেলেটাকে চিনতে পেরেছি। ক্যাজুয়াল অথচ ডিসেন্ট জামা কাপড় পরে এসেছে। গিয়ে বললাম, সরি একটু লেট হয়ে গেল। ইটস ওকে, বসো। জামার গলাটা একটু বড়। বসতে গিয়ে একটু কনসাস হয়ে ওড়নাটা ঠিক করে নিলাম। যথারীতি আবার কোনো কথা খুঁজে পাচ্ছি না। ছেলেটাই বলল, এরকম কিছুক্ষণের আলাপে মনের মানুষ পাওয়া যায় বলে মনে হয়। বেশ ভালো একটা টপিকে কথা শুরু করলো। দ্বিধাটা সহজেই কেটে গেল। বললাম, একটুও না, ভীষণ বোরিং একটা আইডিয়া এটা। বিয়ে করব ভেবে যখন দেখা করছি তখন তো নিজের বেস্টটা তুলে ধরার চেষ্টা করব। সেখানে তো ভুলগুলো সামনে আসবেই না। সেক্ষেত্রে তো মনে হয় বিয়ের পর সমস্যা আসার চান্স খুব বেশি। একদমই তাই, কিন্তু কিছুতেই এটা বাড়িতে বোঝাতে পারছি না। আমার মতো একই তার অবস্থা দেখে হাসি পেয়ে গেল। বললাম, আমারও একই অবস্থা। মা ধরেই নিয়েছে আমার দ্বারা কিছু হবে না, তাই নিজেই ব্যস্ত হয়ে লেগে পড়েছে। মায়েদের চিন্তাটা বোধহয় একটু বেশি। দেখো, আমি তোমাকে কোনো বোকা বোকা কথা জিজ্ঞেস করতে চাই না যে তুমি আমার মা বাবাকে মানিয়ে নেবে কি না, বা তুমি রান্না করবে কি না আমার জন্য। কারণ আমি জানি মনের মিল হলে সব কিছু এমনিই হয়ে যায়। তাই আমি শুধু জানতে চাই তুমি এই আমাদের ব্যাপারটাকে একটু সময় দেবে কি না। নিজে স্ট্রেট কয়েকটা কথা বলবো বলে ভেবে এসেছিলাম, কিন্তু ছেলেটার স্ট্রেট কথায় আমার মুখটা বন্ধ হয়ে গেল। বললাম, সেই সময়টা কি আমাদের বাড়ির লোক দেবে? তাদের তো এখনই একটা পজিটিভ উত্তর চাই, আর সেটা পেলেই তারা কোমর বেঁধে লেগে পড়বে। সেটা ঠিক কথা, কিন্তু তবু কিছু একটা ভাবতে হবে। দেখো, তোমাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে আমাকেও তোমার পছন্দ হবে। আমার খারাপ ভালো সবটা নিয়ে আমি। তাই আমি চাই সবটা জেনে বুঝে আমরা এগোই। বেশ, তাই হোক। যে যার বাড়িকে আপাতত সামলাই। থ্যাংক ইউ। অবাক হলাম একটু। বললাম, কিসের জন্য? আসলে ভাবিনি এই কথাগুলো এত সহজ করে বলতে পারবো বা তুমি মেনে নেবে। আসলে আমিও ভাবিনি তোমার দিক থেকে এরকম প্রস্তাব আসবে। কয়েক সপ্তাহ ধরে টিপিক্যাল দেখাশোনা করে করে খুব ক্লান্ত লাগছিল। আজ একটু স্বস্তি পেলাম মনে হলো। বেশ, তাহলে এই যান্ত্রিক জায়গা থেকে বেরিয়ে একটু গঙ্গার ধারে যাবে?
একটু ফ্রেশ হাওয়া পেলে ভালো লাগবে আশা করছি। এটাও যেন বেশ মনের কথা। বললাম, ঠিক আছে। বাড়ি ফিরতে বেশ সন্ধে হয়ে গেল। ফেরার সময় আর ট্যাক্সি নিলাম না, মেট্রো থেকে নেমে একটা টোটো ধরলাম। মনটা বেশ ফুরফুরে লাগছে, আর কোনো বোঝা নেই যেন মনের মাঝে। টোটোতে লক্ষ্য করলাম সামনের সিটটা ফাঁকা থাকা সত্ত্বেও ড্রাইভার ওখানে কাউকে বসাচ্ছে না। মনে একটা কৌতূহল উঁকি দিচ্ছিল। উত্তরটা তাড়াতাড়ি পেয়ে গেলাম। কিছুটা এগোনোর পর ওখানে একটা মেয়ে উঠে বসলো। তারপর দুজনে খুব সুন্দর গল্প করতে করতে এগোতে লাগলো। একেই হয়তো বলে মনের মানুষ, যার উপস্থিতিতে দৈনন্দিন কাজের অংশও ভীষণভাবে সুন্দর হয়ে যায়। আজ এই সুন্দর সম্পর্কের অর্থ কিছুটা বুঝতে পেরেছি মনে হলো। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে সংযুক্তা, পাঠে জয়তী। ধন্যবাদ।